ভাইয়া কি অবস্থা? পেপার ওয়ার্ক কিছুটা করে এসেছে, আর বাকি কাজগুলো বাবা লোক দিয়ে করিয়ে দিবে মনে হয়। এই মাসেই ফ্লাইট হয়ে যাবে। মুরাদ কিছু বলবে তার আগে তানহা বলে বসলো। ওমা, আপনি চলে যাবেন? আল্লাহ, আপনি চলে গেলে আপনাকে অনেক মিস করব ভাইয়া। কাজিনদের মধ্যে আপনিই অনেক ভালো। আপনি আমার কত টেক কেয়ার করেন, কত খোঁজ খবর নেন। সবাই তো আর আপনার মতো হয় না। মুরাদ আর চোখে পেছনে ঘুরে তাকালো তানহার দিকে। মুরাদের রাগ হচ্ছে খুব, কিন্তু এই মুহূর্তে কিছু প্রকাশ করা যাবে না। এমনি এক দফা রাগারাগি করে এসেছে, তাই মাথা ঠান্ডা করে বলল। দে, কফি দে। তানহা মুরাদের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙচি কেটে কফির একটা মগ বাড়িয়ে দিল মুরাদের হাতে। মুরাদ চুপচাপ কফির মগটা হাতে নিয়ে চুমুক দিয়ে খেতে লাগলো। কফি খেতে খেতে দুজনের দিকে তাকিয়ে বলল। যা, নিচে যা। আমার কিছু ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, আমি ঘুমাবো। এ কথা শুনেই তানহা ও মিরাব আর কথা বাড়ালো না। যেই চলে যাবে অমনি মুরাদ বলল। তানহা, 1 মিনিট দাঁড়া। মীরাব, যা, সারাদিন তুই বাইরে ছিলে, রেস্ট কর গিয়ে। তানহার নাম শুনতেই থমকে গেল তানহার পা। ভয়ে শুকনো ঢোক গিলতে লাগলো। এতক্ষণ তো রাগানোর জন্য কত কিছুই করেছে, এখন একা একা ছাদে রেখে দিবে, আল্লাহ জানি কি হবে। তানহা পেছনে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল। কেন ভাইয়া, কিছু লাগবে? মীরা বা দাঁড়ালো না। ভেবেছিল তানহার সাথে একটু কথা বলবে, কিন্তু সময় করে উঠতে পারছে না। কেন যেন কোনো কিছুই মীরাবের ফেভারে কাজ করছে না। তাই মীরাব আস্তে ধীরে ছাদ থেকে নেমে নিচে চলে গেল। এদিকে তানহা দাঁড়িয়ে রইল। মুরাদ তানহার দিকে তাকিয়ে বলল। এখানে আয়। সমীর মির্জা, আব্বাস আলী এবং মুবাশ্শের কামাল মুখোমুখি বসে আছে। সমীর মির্জা কথা তুললেন। আব্বাস আলীকে উদ্দেশ্য করে বললেন। আপনি হঠাৎ পাল্টি খেলেন কেন? আপনি তো ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে আছেন এবং কথাও দিয়েছিলেন আপনি ভাইয়ের পক্ষে কথা বলবেন। এমন কি হয়ে গেল? আব্বাস আলী সমীর মির্জার দিকে তাকালো। ঠিক ঠিক আছে, সিদ্ধান্ত পাল্টেছে, কিন্তু সমীর মির্জাকে জবাবদিহি করার মতো এতটা নিচে এখনো নামিনি আব্বাস আলী। তাই বলল। আমার সিদ্ধান্ত আমি পাল্টিয়েছি। আপনাকে নিশ্চয়ই আমার জবাবদিহি করতে হবে না। সে অবস্থানে আপনি নেই যে আপনি আমার কাছ থেকে জবাবদিহিতা চাইবেন। অনেক চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে যা যুগোপযোগী মনে হয়েছে, সময়ের সাথে সেই সিদ্ধান্তটা সঠিক মনে হয়েছে, আমি সেটাই নিয়েছি। তাই আমি কাউকে কোনোভাবে ব্যাখ্যা দিতে প্রস্তুত নই। বলল আব্বাস আলী। মোবাশ্বের কামাল সমীর মির্জাকে ইশারা করে চুপ করতে বললেন। তারপর বললেন। কোনো সমস্যা থাকলে আমাকে বলুন। এমন কি হয়ে গেছে? আপনি তো আমার বিজনেস পার্টনারও, কিন্তু মিটিংয়ে আপনি আমার নাম কেন নিলেন না? আব্বাস আলী এখানেই আটকে গিয়েছে। উনি চাইলেও মুখ ফুটে বলতে পারবে না কেন মুরাদের পক্ষে কথা বলছে, কারণ মোবাইলে যে মেসেজ এসেছে, ভিডিও মেসেজ এসেছে, সেগুলো আব্বাস আলী কাউকে এ বিষয়ে কিছুই বলতে পারবে না। যেখানে নারী ঘটিত ব্যাপার থেকে শুরু করে ব্যবসায়িক দুর্নীতি, ভূমি দখল, আরও কত কি প্রমাণসহ ভিডিও বার্তা পাঠিয়েছে, এবং মিটিংয়ে কি বলতে হবে সেটাও পাঠিয়েছে। এক মোবাশ্বের কামালের জন্য আব্বাস আলী নিজের পুরো ক্যারিয়ার এভাবে ধ্বংসের মুখে ফেলতে পারে না। তাই বলল। আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন। আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে, সেটা থাকবে, তবে রাজনীতি আলাদা। রাজনীতিতে এখন নতুন মুখ দরকার, আর আপনি অনেক বছর করেছেন। তাছাড়া আমি যতটুকু জানি, আপনি কথাও দিয়েছিলেন এবছর নমিনেশন চৌধুরী মুজাহিদ মুরাদ পাবে। আর ও আর ও তো আপনার মেয়ের জামাই। আপনি হন বা আপনার মেয়ের জামাই হোক, ক্ষমতা তো আপনার বাড়িতেই যাচ্ছে। আপনি এত টেনশন কেন করছেন? আপনার তো খুশি হওয়া দরকার। এমপি অন্য কেউ না, আপনার বাড়ির আপনার আপন ভাতিজা এবং আপনার আপন মেয়ে জামাতা হচ্ছে। তাহলে আপনি এত কেন টেনশন করছেন? ও নিশ্চয়ই এমপি হয়ে আপনার ব্যবসা বাণিজ্য দখলের চিন্তা ভাবনা করবে না, বা আপনাকে কোনোভাবে উচ্ছেদ করবে না। মোবাশ্বের কামাল রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন। তারপর আব্বাস আলীর সাথে কথা না বেরিয়ে সমীর মির্জাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বুঝলেন আব্বাস আলীর সাথে এ ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই। এজন্য যা করার সমীর মির্জার সাথে মিলে এই সপ্তাহের মধ্যেই করতে হবে। কিন্তু নমিনেশন কোনোভাবেই মুরাদের নামে পাকা হতে দেওয়া যাবে না। তা না হলে সমস্যায় পড়ে যাবে মোবাশ্বের কামাল। কারণ একবার মুরাদ এমপি হতে পারলে তার মেয়ের সংসার টিকবে না। প্রথমে
এখনই তার মেয়েকে ডিভোর্স দিবে এটা খুব ভালো করে জানে মোবাশ্বের কামাল। শুধু মেয়ের সংসার বাঁচানোর জন্য হলো এমপি তার নিজেকেই হতে হবে, মুরাদকে নয়। সমীর মির্জা বলল, ভাই তাহলে কি করা যায়? মুরাদকে কোনোভাবে বাহিরে কোনো সেটেলমেন্টের জন্য বলা যায় কি না? যদি বিশাল অঙ্কের টাকা অফার করি বা কোনো বিজনেস সাইট অফার করি? মোবাশ্বের কামাল তাকালো সমীর মির্জার দিকে, তারপর বলল, মুরার সম্পর্কে কতটুকু আইডিয়া নিয়েছ? ও 15 বছর ধরে আমেরিকা থাকে এবং সেখানেও বড় বিজনেস এম্পায়ার নিজে থেকে তৈরি করেছে, যেখানে ওর টাকার কোনো প্রবলেম নেই। আমরা তো এখানে টাকা কামিয়েছি, ও ওখানে ডলার কামিয়েছে। ওর 1 টাকা হলে আমাদের 120 টাকা, এটা বোঝো? আর তোমার কি মনে হয় ও আমার বংশের ছেলে? ও টাকার জন্য বিকে যাবে? টাকা দিয়ে ওকে আমি বাইরে সেটেলমেন্টের জন্য ডাকতে পারবো। ও শুধু আমার মেয়ের জামাই নয়, আমার বড় ভাইয়ের ছেলে। অন্য কোনো উপায় বের করতে হবে সমীর। ওকে ভয় দেখাতে হবে। জীবনে ভয় কার না আছে? আমি শিওর মৃত্যুর ভয় ফেলে ও এই পথ থেকে সরে দাঁড়াবে। এমন কোনো কিছু করো যাতে সাপও মরে আর লাঠিও ভাঙবে না, ও যেন না মরে। কিন্তু এমন কিছু করো যাতে ও মৃত্যুকে ভয় পায়। কোনোভাবে ওকে মারা যাবে না, কারণ ও আমার মেয়ের জামাই এবং আমার বড় ভাইয়ের ছেলে। ওকে শুধু ভয় দেখাতে হবে সমীর। সমীর মির্জা মুখের দুষ্টু হাসি হেসে মোবাশ্বের কামালের দিকে তাকিয়ে বলল, হয়ে যাবে ভাই, চিন্তা করবেন না। আমাকে 2 দিন সময় দিন। চৌধুরী মুজাহিদ মুরাদের জন্য তো যেন কোনো লোক ঠিক করা যাবে না। খুবই বিশ্বস্ত এবং অভিজ্ঞ লোক ঠিক করতে হবে। মোবাশ্বের কামাল সমীর মির্জার দিকে তাকালেন, তারপরে চোখ দিয়ে ইশারা করলেন ঠিক আছে। এদিকে তানহা এখনো দাঁড়িয়ে আছে মুরাদের সম্মুখে, কিন্তু মুরাদের কাছাকাছি আসছে না। বাধ্য হয়ে মুরাদ 2 কদম সামনে নিতেই তানহা 2 কদম পিছিয়ে গেল, তারপর বলল, দেখুন, আমার সাথে কোনো প্রকার কোনো জোরাজোরি করা যাবে না। দেখা তাহলে, তো জোরে জোরে করবো না। বলল মুরাদ। মুরাদ আবারও তানহার কাছে আসতেই তানহা দৌড় দিবে, ঠিক সেই সময় মুরাদ তানহার হাত ধরে ফেলল। তারপর তানহাকে একটানে নিজের কাছাকাছি এনে মুরাদ 2 হাত দিয়ে তানহার মুখটি শক্ত করে ধরে বলল, কি কি বলছিলে? কে চলে গেলে খুব মিস করবে? কে তোর খুব টেক কেয়ার করতো, তোর খুব যত্ন নিত? আর কে কি সব এখন আবার বল, তোর মুখ থেকে আমি আবার শুনতে চাই। তানহা মুরাদের হাত থেকে ছোটার জন্য জোরাজুরি শুরু করে দিল, কিন্তু কোনো লাভ হচ্ছে না। মুরাদ তানহাকে আরো শক্ত করে ধরে বলল, এই মুখ দিয়ে কোনোদিনও আমি ছাড়া অন্য কোনো পুরুষের নাম শুনতে চায় না। শোনাম তো দূরের কথা। তানহা আমতা আমতা করে বলল, উনি তো আর অন্য কেউ নয়, আমার আপন খালাতো ভাই এবং আপনার আপন ছোট ভাই। মুরাদ তানহার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমি ছাড়া পৃথিবীর সকল পুরুষ তোর জন্য নিষিদ্ধ, তোর জন্য হারাম। একমাত্র আমি তোর জন্য নির্ধারিত। যখন চোখ খুলে দেখবি শুধু আমাকে দেখবি, চোখ বন্ধ করে কল্পনা করবি শুধু আমাকেই কল্পনা করবি, অনুভব করবি আমাকে মিস করবি। আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোর নজরতে তোর চিন্তাতেও আসবে না। বাস্তবে হোক বা কল্পনায় হোক, তোর বসবাস শুধু আমার সাথেই হবে। এই প্রথম তানহা যেন রাগ করে নয়, মুগ্ধ হয়ে মুরাদের কথাগুলো শুনল। মুরাদের কথাগুলো শুনতে শুনতে তানহা কোথায় হারিয়ে গেল জানে না, শুধু তাকিয়ে আছে মুরাদের চোখের দিকে। মুরাদের চোখে তানহা কখনো পাপ দেখে না। মুরাদের কার্যক্রম তানহার পছন্দ নয়, কিন্তু চোখ দুটো এত নিষ্পাপ লাগে কেন তানহার কাছে? কেন এমন মনে হয় যখন মুরাদ তানহার সাথে কথা বলে, মুরাদের চোখে শুধু তানহা নিজের জন্য আকুল আবেদন দেখে, পরম ভালোবাসা দেখে, স্নেহ দেখে, কোনো পাপ কামনা লোভ কিছুই দেখে না। কিন্তু লোকটা যে বিবাহিত, লোকটা যে একটা সন্তান আছে, সমস্ত কার্যক্রমই তো লোভ এবং পাপ। কেন যখন মুরাদ তানহাকে স্পর্শ করে ভেতরে ভেতরে কেন তানহা গলে যায়? কেন এত কিছু হওয়ার পরও তানহা কাউকে কিছু বলতে পারে না? অন্য কেউ হলে কি তানহা মেনে নিত? কেন মুরাদের স্পর্শ তানহা নিজেকে পাপী মনে হয় না? কেন মনে হয় না শরীরে কোথাও অপবিত্র হয়ে গেছে? এমন ফিল কেন আসে? কথাগুলো মুরাদের দিকে তাকিয়ে ভাবতে লাগলো তানহা। এই প্রথম মুরাদ দেখলো তানহাও মুগ্ধ দৃষ্টিতে মুরাদের দিকে তাকিয়ে আছে। এই প্রথম তানহার চোখে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, ওর প্রতি কোনো ঘৃণা নেই।
মুরাদ হাত দুটো একটু ঢিলা করলো। আস্তে করে মুখটা ধরে আস্তে আস্তে চুলগুলো সরিয়ে কপালটা উন্মুক্ত করে তানহার কপালে একটা চুমু খেলো। এই প্রথম তানহা মুরাদকে আটকালো না। মুরাদ লম্বা সময় একটা চুমু খেয়ে ধীরে ধীরে গালে নেমে আসলো। গালে একটা চুমু খেলো, তারপর এই পাশে গালে একটা চুমু খেলো, নাকে চুমু খেলো, থুতনিতে চুমু খেলো। তানহা তখনও কিছু বলছে না, যেন একটা ঘোরের মধ্যে আছে তানহা। মুরাদ এবার চোখ তুলে তাকালো তানহার দিকে। তানহার চোখ দুটো যেন কথা বলছে। মুরাদ কিছুক্ষণ তানহার চোখের দিকে তাকিয়ে থেকে এমনভাবে তাকালো যেন মুরাদ এই প্রথম তানহাকে একটু চুমু খাওয়ার জন্য অনুমতি চাইছে। তানহা বুঝতে পারছে, কিন্তু তানহা নিজেকে কন্ট্রোল করার জন্য আর কোনো শক্তি নেই। তানহা মুখ তুলে না করতে পারছে না, হ্যাঁও তো করতে পারছে না। চুপ করে রইল তানহা। বুঝতে পারছে মুরাদ এরপরে কি করতে পারে। ঠিক তাই হলো। মুরাদ ধীরে ধীরে তানহার ঠোঁটের দিকে নেমে পরম আবেশে তানহার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। এই প্রথম কোনো রাগ করে নয়, জোর করে নয়, ভালোবেসে অত্যাধিক স্নেহের সাথে তানহার ঠোঁটে চুমু খেতে লাগলো মুরাদ। এই প্রথম তানহাকে কোনো জোর করতে হলো না মুরাদের। চোখ দুটো বন্ধ করে ফেললো মুরাদ। তানহাকে এত ভালোবাসে, কিন্তু তানহাকে কখনো বোঝাতে পারিনি। সব সময় জোর করেছে, এই প্রথম যেন চুমুর মাধ্যমে বোঝাতে চাইছে মুরাদের ভালোবাসা প্রগাঢ়তা কতটুকু। ধীরে ধীরে চুম্বন গভীর থেকে গভীর হতে লাগলো। তানহা মুরাদের স্পর্শ অনুভব করতে পারছে। মুরাদের করা প্রত্যেকটা স্পর্শ যেন তানহার কলিজা পর্যন্ত যে লাগছে। শির দ্বারা বেয়ে যেন শীতল ঝর্ণা বয়ে যাচ্ছে, যেন তানহা আর নিজের মধ্যে নেই, ধীরে ধীরে মুরাদের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে তানহার হাত দুটো নিজের অজান্তেই মুরাদের ঘাড়ের কাছে চুলের দিকে চলে গেল। মুরাদ যেন আরও একটু অস্থির হয়ে গেল তানহার স্পর্শ পেয়ে। মুরাদ চুমুর প্রগাঢ়তা আরও বাড়িয়ে দিল, যেন তানহার ভেতরের সমস্তটুকু নিংড়ে নিতে লাগলো মুরাদ। এই প্রথম মুরাদ চুম্বন করার পর তানহা যেন সাথে সায় দিল। রেসপন্স করছে তানহা। মুরাদ অতি আবেশের সাথে তানহাকে পরম আদরের সাথে চুমু খেতে লাগলো। মাথার চুলগুলো পেছন থেকে মুঠো করে ধরে তানহাকে নিজের সাথে আরও মিশিয়ে নিয়ে যেন নিজের ভেতরে ঢুকিয়ে ফেলতে চাইছে মুরাদ। যেন এই মুহূর্তে তানহাকে ছেড়ে দিলে আর তানহাকে পাবে না। তাই এক মুহূর্তের জন্য তানহাকে নিজের থেকে আলাদা করতে চাইছে না। নিজের শরীরের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে তানহাকে মিশিয়ে নিল। ঠিক এভাবে কতক্ষণ চুমু খেলো মুরাদ তা নিজেও জানে না। অনেকক্ষণ পর তানহাকে ছেড়ে দিল। তানহা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ধীরে ধীরে মুরাদের বুকে তানহা মাথা ঠেকিয়ে যেন নিজের সমস্ত ভার মুরাদকে দিয়ে দিল। মুরাদও পরম যত্নে তানহাকে নিজের বুকে জড়িয়ে রাখলো। আরেকটি কথাও বলল না। তানহাকে নিজের বুকে জড়িয়ে রেখে মুরাদ ভাবছে তানহাকে সব কথাগুলো বলার সময় হয়ে গেছে। তানহার মনে কোথাও হয়তো নিজের অজান্তেই তানহা মুরাদকে জায়গা দিয়ে বসে আছে, কিন্তু এটি স্বীকার করবে না। আর ওর এটি ইগোতে অনেক হার্ট হবে যে ও মুরাদের দ্বিতীয় বউ বা মুরাদের একটি স্ত্রী ও সন্তান আছে। তাই তানহাকে সব খুলে বলবে মুরাদ এবার অতি যত্নে তানহার মাথায় একটা হাত রাখলো। সাথে সাথে যেন তানহা সম্মতি ফিরে পেল। চট করে চোখ খুলে দেখলো মুরাদের বুক থেকে মাথা তুলেই তানহা মুরাদের দিকে তাকালো। কিভাবে কি হলো তানহা নিজেও জানে না। যেন এতক্ষণ কেউ হিপনোটাইজ করে রেখেছিল। কে করবে হিপনোটাইজ? মুরাদের দিকে তাকিয়ে তানহা ভাবতে লাগলো, এটা কি করে হলো? কিভাবে মুরাদের একটু স্পর্শে তানহা এভাবে গলে গেল? যে তানহা ভালো মন্দ কোনো কিছুর যাচাই করলো না, কোনো কিছু মনে রাখলো না। তানহা এবার আর মুরাদের উপরে রাগ করতে পারলো না। সমস্ত রাগ যেন নিজের উপরে হলো। দু চোখ ভরে তানহা কান্না করে দিল। মুরাদ সাথে সাথে অবাক হয়ে গেল, তানহা কান্না করছে কেন? আর যাই হোক, ও তানহাকে বকা দিবে, মারবে, কাটবে, যাই করবে, কিন্তু তানহা কান্না করলে চোখের পানি সহ্য করতে পারবে না। এই মুহূর্তে তা ফিল করলো। এই মুহূর্তে অনুভব করলো তানহার চোখে পানি দেখলে মুরাদের বুকের ভেতর কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মুরাদ সাথে সাথে তানহার চোখে পানি মুছে দিয়ে বলল, কি হয়েছে? কান্না করছিস কেন? কোথাও ব্যথা পেয়েছিস? আমি কি খুব জোর করেছি? কান্না করছিস কেন বল আমাকে। প্লিজ শোনা আমার, কান্না করে না। তানহা অবাক হয়ে গেল। মুরাদ এত সুন্দর করেও সান্ত্বনা দিতে পারে। যে লোক সারাক্ষণ জোর করে তুলে নিয়ে যাবে, এই করবে সেই করবে, ধমক দিতেই থাকে, সেই লোক কিভাবে
পরম স্নেহে তানহাকে সান্ত্বনা দিতে লাগলো। এমন নয় তানহা ভুলে গিয়েছে। একটু আগে কি কি ঘটেছে তানহা সব জানে। কি কি ঘটেছে কিন্তু কিভাবে ঘটলো তা জানে না। কিভাবে এতটা হারিয়ে গেল তানহা নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিল না। কিভাবে মুরাদের মধ্যে বিলীন হয়ে গেল। এখন কি বলবে মুরাদকে? কিন্তু এটা তো অন্যায়, এটা তো পাপ। মুরাদ যে বিবাহিত, মুরাদের স্ত্রী আছে, সন্তান আছে। বয়সটা না হয় বাদই দিল, ভালোবাসলে বয়সটা কোনো ফ্যাক্ট না, কিন্তু স্ত্রী, সন্তান, দুনিয়ার চোখে, সমাজের চোখে তানহা সবসময় দ্বিতীয় থাকবে। তানহা এবার মুরাদের হাত দুটো সরিয়ে দিল, সরিয়ে দিয়ে বলল, আমার স্পর্শ করবেন না। আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু যা হয়েছে অন্যায় হয়েছে, পাপ হয়েছে। আমি খারাপ। আমি আমি অপরাধী না হলে এই পাপ আমার দ্বারা কি করে হলো? কি করে আমি ভুলে গেলাম আপনার একজন স্ত্রী আছে, আপনার সন্তান আছে? কি করে ভুলে গেলাম আমি? তানহা কথাগুলো বলছিল আর কান্না করছিল। কান্না করতে করতে হেঁচকি উঠে গেল তানহার। মুরাদ তানহাকে জোর করে ধরে নিজের বুকে চাপিয়ে বলল, শ্শ্, আর একটা কথাও না। কোনো পাপ করিস রে তুই। আমাকে খুলে বলতে দে সবকিছু, প্লিজ। একটিবার আমার কথা শোন। কোনো পাপ তুই করিস রে, আমিও করিনি। আর এই দুনিয়া, এই সমাজ তোকে নিয়ে একটা বাজে কথা বলতে পারবে না। তুই শুধু এটা মনে রাখ, তুই আমার জীবনের সবসময় সবকিছুতে প্রথম। কেউ তোকে দ্বিতীয় বলতে পারবে না। মধুরিমাকে আমি ভালোবাসি না, ওকে আমি স্ত্রী হিসেবে মানি না, কখনো গ্রহণ করিনি। আর মুনতাহাও আমার সন্তান না। প্লিজ বিশ্বাস কর, মধুরিমাকে আমি কখনো স্পর্শ করিনি। আমি শুধু তোকে ভালোবাসি তানহা। তুই কি আমার চোখে দেখলে বুঝতে পারিস না? আমার চোখে শুধু আমি তোকে দেখি। আমার এই চোখে তোকে ছাড়া আমি পৃথিবীর দ্বিতীয় কোনো নারীকে চেয়ে দেখিনি। তোর জন্য আমি সেই ছোটবেলা থেকে অপেক্ষা করছি। যখন থেকে তোর 13 বছর, তখন থেকে আমি অপেক্ষা করছি। আমি তোকে এই কথাগুলো আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু চেয়েছি তুই বোঝার মতো উপযুক্ত হ। তারপর নয় তোকে খুলে। আর বলতে পারল না মুরাদ। দেখলো তানহা আস্তে আস্তে ঢলে পড়ল, শরীরে ছেড়ে দিল। মুরাদ বুঝতে পারছে না কি হচ্ছে। তানহাকে কোলে নিয়ে ছাদে বসে পড়ল, বলল, তানহা, কি হয়েছে? চোখ খোল তানহা, চোখ খোল তানহা। তানহা অজ্ঞান হয়ে গিয়েছে। মুরাদ বুঝলো তানহা মুরাদের একটি কথাও শোনে না। মুরাদ তানহাকে তড়িঘড়ি করে কোলে নিয়ে ছাদের চিলেকোঠায় নিজের রুমে নিয়ে গেল। রুমে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে মুরাদ তানহার পায়ে হাতের তালু ঘষতে লাগলো আর বারবার তানহার নাম ধরে ডাকতে লাগলো। কিন্তু তানহা ঘুম থেকে উঠছে না। তাই মুরাদ ওয়াশরুম থেকে একটু পানি এনে তানহার মুখে ছিটিয়ে দিতে লাগলো। এভাবে কয়েকবার পানি ছিটানোর পর 5 থেকে 10 মিনিটের মধ্যেই জ্ঞান ফিরল তানহার। মুরাদ যেন হাঁপ ছেড়ে বাঁচল। আর একটু হলেই হয়তো পুরো বাড়ি জেনে যেত তানহা জ্ঞান হারিয়েছে, তাও ছাদে এসে মুরাদের সামনে। সবাই কি ভাবতো? মুরাদ তানহার দিকে তাকিয়ে বলল, এখন কেমন লাগছে তানহা? কি হয়েছিল? জ্ঞান হারালে কি করে? খারাপ লাগছে? ডক্টরকে ডাকবো? তানহা পিটপিট করে চোখ খুলে তাকালো মুরাদের দিকে। মুরাদকে দেখে তানহা যেন পুরনো সব কথা মনে পড়ে গেল। লজ্জায় তানহা সাথে সাথে চোখ বন্ধ করে বলল, আমি নিচে যাবো। আমার নিচে যেতে দিন। যাবে, আর 2-3 মিনিট রেস্ট কর। মাত্র তো জ্ঞান ফিরল। বলে যেই তানহার কপালে হাত দিতে যাবে অমনি তানহা মুরাদের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। আপনি আমাকে ওই হাত দিয়ে স্পর্শ করবেন না একদম। আমি ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি আমি। আপনি আমায় জোর করে পাপের পথে কেন নিয়ে যাচ্ছেন? মুরাদের হাত থমকে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল তানহার দিকে। তানহা একটি কথাও শোনেনি। মুরাদ বলল, আমাকে এক্সপ্লেন করার সুযোগ দে। আমার অনেক কথা আছে তোকে বলার। আজকে একটু বলতে দে শোনা, প্লিজ। তানহার সাথে সাথে কান বন্ধ করে বলল, কি বলবেন? আমায় ভালোবাসেন? আমার প্রতি আপনার অনেক ফিলিংস, অনেক ভালোবাসা। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন না, এসবই তো বলবেন। আমি এসব শুনতে চাই না। আপনি আমার জন্য একজন, শুধুমাত্র একজন বিবাহিত এবং এক সন্তানের জনক, আর আমার বড় খালাতো ভাই, সেই হিসেবেই থাক। আর কিসের ভালোবাসা? প্রত্যেকটা চরিত্রহীন পুরুষই দ্বিতীয় কারো প্রেমে পড়ে তার প্রথম বউকে সে ভালোবাসে না, এইসব কথাই বলে। তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট নেই, তাদের মধ্যে কোনো আন্তরিকতা নেই, এসব কথাই বলে। নতুন কি বলবেন আপনি আমায়? হ্যাঁ, দেখুন, আমি একটা সহজ এবং সুন্দর সম্পর্ক চাই। আপনার মতো পেঁচানো এরকম কোনো সম্পর্ক আমি চাই না।
তানহা বিছানা থেকে উঠেই দৌড়ে দরজার কাছে গেল। বাইরে বের হয়ে যাবে তার আগে মুরাদ তানহার হাত খপ করে ধরে ফেলল। তারপর দাঁত কিরমিরিয়ে বলল, তুই শুনতে চাস আর না চাস, আজকে আমি বলবোই। আমাকে বলতে দে তানহা, নাহলে খুব খারাপ হয়ে যাবে। এতদিন আমার খারাপ রূপ দেখিসনি, এখন আমার খারাপ ভয়ঙ্কর রূপ দেখবি তুই। তানহা মুরাদকে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা খুলতেই বেরিয়ে গেল। মুরাদ একটু পিছু ছুটলো আর নিচের দিকে গেল না, চেয়ে রইল শুধু তানহার যাওয়ার দিকে। মুরাদের রাগ হলো, অভিমান হলো খুব। এই মেয়েটা কেন এমন করে? কেন একটিবার ওকে কোনো কিছু বলার সুযোগ দেয় না, ব্যাখ্যা করার সুযোগ দেয় না? জোর করে যখন চুমু দেয় তখন তো ঠিকই সুযোগ দেয়, এখন যখন কারণ বলতে চাচ্ছে তখন আর সুযোগ দিতে চাচ্ছে না। তাই রাগান্বিত হয়ে মুরাদ পকেট থেকে সিগারেট বের করে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। এই মুহূর্তে মুরাদের সিগারেটটাই প্রয়োজন। বুকে যে জ্বালা যন্ত্রণা হচ্ছে তা কমানোর জন্য আরও জ্বালাময়ী আগুন প্রয়োজন। এভাবে দীর্ঘ সময় মুরাদ একটার পর একটা সিগারেট জ্বালিয়ে ধূমপান করতে লাগলো আর ভেতরে আগুন দমন করতে লাগলো, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। এরপর সিগারেটটি নিচে ফেলে পা দিয়ে পিষে আগুন নিভালো মুরাদ। তারপর শার্টের হাতা গোটাতে গোটাতে ছাদের সিঁড়ি বেয়ে নিচের দিকে গেল। নিচে গিয়েই দেখলো ওর খালাতো ভাই অর্থাৎ তানহার আপন ভাই সাব্বির এসে গেছে। এতদিন ভার্সিটি হোস্টেলে ছিল, হোস্টেলে হঠাৎ বন্ধ হয়, বাড়িতে গিয়েছিল সারপ্রাইজ দেওয়ার জন্য। গিয়ে দেখেছে বাসায় কেউ নেই, জানতে পেরেছে খালার বাসায়, তাই খালার বাসায় চলে এসেছে। সাব্বির বাড়িতে ঢুকতে দেখলো মুরাদ সিঁড়ি বেয়ে নামছে। সাথে সাথে সাব্বির বলল, ভাই কেমন আছেন? বলেই কয়েক কদম হেঁটে গিয়ে মুরাদকে জড়িয়ে ধরল। মুরাদ সাথে সাথে সাব্বিরকে জড়িয়ে ধরে কাঁধে দুটো থাপ্পড় মেরে বলল, কি অবস্থা, কেমন আছিস ট্যাম্প? লেখাপড়া কেমন চলছে? সাব্বির মুরাদকে ছেড়ে বলল, সে চলছে একরকম, ভালো আছি আমি। কত বছর পরে তো তোমাকে দেখলাম, বলো তো। অনেক ভালো লাগছে। তা এবার বেশি দিন থাকবে তো, নাকি এবারও চলে যাবে সবাইকে ফাঁকি দিয়ে? এবারে যাচ্ছি না, নমিনেশন দিচ্ছি। 4-5 মাস পর তোর ভাই শুধু ভাই থাকবে না, এমপি চৌধুরী মুজাহিদ মুরাদ হয়ে যাবে। তাই নাকি? খুশিতে অনেক জোরে চিৎকার করে বলে উঠল থাপি। খুব ভালো হবে, আমার ভাই হবে এমপি। আমার তো হ্যাডাম বেড়ে যাবে এলাকায়। খুশিতে আটখানা হয়ে কথাটি বলল সাব্বির। মুরাদ মনে মনে ভাবল, এই খালার খালাতো ভাইটিকে জোর করে ইমপ্রেস করা লাগছে না, না হলে তার বাপ মেয়ে যা শুরু করেছে অর্ধেক জীবন যৌবন তাদের পেছনে ঢালতে হবে শুধু তাদের রাগ ভাঙানোর জন্য। এদিকে সাব্বিরের চিৎকার উপরে পর্যন্ত গিয়েছে। ওপর থেকে তারমিম শেখ ও তানহা উঁকি মেরে দেখলো সাব্বির এসেছে। তানহা ভাইয়া বলে চিৎকার দিয়ে দৌড়ে নিচে নামতে লাগলো। নিচে থেকে খালা বের হয়ে আসলো, সুলতানা শিরিন। সাব্বিরকে দেখে বলে, কি রে বাবা সোনা, কতদিন পর এলি? ঠিক 6 মাস পর তোকে দেখলাম। সাব্বির গিয়ে খালা সুলতানা শিরিনকে জড়িয়ে ধরে বলল, এই তো খালা, এই 6 মাস বাসায়ও আসিনি, একেবারে হোস্টেলে ছিলাম। এবার অনেক দিনের ছুটিতে এসেছি। সুলতানা শিরিন খুশিতে গদগদ হয়ে বললেন। তাহলে 1 সপ্তাহ আমার বাড়ি থাকবি, কথা দে। সাব্বির চিন্তা করলো, মুরাদ ভাই এসেছে, নমিনেশন নিয়েছে, 7 দিন মুরাদ ভাইয়ের সাথে সময় কাটাবে। এমনিতেও বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, শুধু তানহা, তাই বলল, ঠিক আছে খালামণি, 7 দিন তোমার নাম। 7 দিন আমার খুব যত্ন আদর করো, যেন খেয়ে দিয়ে মোটা হয়ে হোস্টেলে ফিরে যেতে পারি। এদিকে তানহা দৌড়ে এসে সাব্বিরকে জড়িয়ে ধরলো, বলল, ভাইয়া কতদিন পরে দেখা হয়েছে তোর সাথে। তুই সব সময় আসিস না কেন? কত মিস করি তোকে। তুই থাকলে আমি কত জায়গায় ঘুরতে যেতে পারতাম, তোর জন্য কোথাও যেতে পারি না। সাথে সাথে তারমিম শেখ বলে উঠলেন, আর কত মিথ্যা বলবি? ছেলেটা আসতে না আসতে শুরু হয়ে গেল তোর মিথ্যা বলা। সারাদিন টিং টিং করে ঘুরে বেড়াস। সবাই একসাথে বসে কথা বলছে, কফি খাচ্ছে। এর মধ্যে মুরাদ একবারও আর তানহার দিকে তাকায়নি। মুরাদ ঠিক করেছে কয়েকদিন তানহাকে অ্যাভয়েড করবে, দেখতে চায় তানহা কি করে। মুরাদ ভাবলো ওকে একটু সময় দেওয়া দরকার। অনেক জোর করেছে, অনেক ঘুরেছে পিছে। এবার মুরাদ দেখতে চায় এই কয়েকদিনে তানহার মনে মুরাদের জন্য এক বিন্দু পরিমাণ জায়গা হয়েছে কিনা। যদি জায়গা হয় তাহলে ও নিজে থেকে একদিন আসবে। শুনতে
করতে চাইবে, আর যদি না হয় তাহলে আবার আগের মতোই জোর খাটাবে, কিন্তু ছেড়ে দেবে না মুরাদ। ঠিক এমন সময় মুরাদের মোবাইলে ফোন আসলো। মুরাদ মোবাইল স্ক্রিন দেখলো, সেলিমের নাম্বার জলজল করছে। তাই কানে ফোন নিয়ে সবার কাছে এক্সকিউজ মি বলে ফোনটি নিয়ে বাইরে চলে গেল। তানহা আর চোখে তাকিয়ে রইল মুরাদের যাওয়ার দিকে। মুরাদ নিচে নামার পর থেকে একটিবারও তানহার দিকে তাকায়নি। তখন তো আটকাবার কত চেষ্টা করলো, কিন্তু এখন এমন ভাব যেন তানহা আশেপাশে কোথাও নেই। তানহাকে নজর তুলে দেখছে না পর্যন্ত। কিছু বলা তো দূরের কথা, তানহা তো ভেবেছিল এরপর যখনই দেখবে নিশ্চয়ই আবার জোরাজোরি শুরু করে দিবে। কিভাবে এই লোকের কাছ থেকে বাঁচবে সেটাই ভাবছিল। এখন তো দেখছে সম্পূর্ণটাই উল্টো অবস্থা। মুরাদ তানহাকে খেয়ালও করছে না। তানহা মনে মনে ভাবলো, যাক, ঠিক হয়েছে, একা একাই ঠিক হয়েছে। কিন্তু পরক্ষণে আবার চিন্তা করলো, ভেতরে অন্য কোনো প্রমাত্ম নেই তো? কেন তানহাকে গুরুত্ব দিচ্ছে না? এটাই হিউম্যান নেচার। মানুষ বেশি গুরুত্ব পেলে অবহেলা করে, আর যখন গুরুত্ব পায় না তখন ভাবতে থাকে কেন তাকে সামনের জন গুরুত্ব দিচ্ছে না। ঠিক এই টেকনিকটাই ব্যবহার করেছে মুরাদ। তানহাও ধীরে ধীরে সেই খপ্পরে পড়ছে। মুরাদ এখনো কেন আসছে না? 20-30 মিনিট হয়ে গেল, সবাই আলোচনা করছে, কিন্তু তানহা একটু পরপর দরজার দিকে তাকাচ্ছে। লোকটা কেন এখনো আসছে না? কার ফোন এলো? কার ফোন পেয়ে এত তাড়াহুড়া করে চলে গেল? ভাবতে লাগলো তানহা। এত বছর বিদেশে ছিল, নিশ্চয়ই কোনো মেয়ে ফ্রেন্ড ফোন করেছে, না হলে ছেলে কেউ কল করলে তো সবার সামনেই কথা বলতে পারতো। তানহার অবুঝ মন এটাই ভেবে নিল। এদিকে সেলিমের সাথে আলোচনা করছে মুরাদ। অফিস নেওয়ার জন্য যে জায়গাটা সিলেক্ট করেছে তানহার কলেজের ঠিক অপোজিটে। অফিসের বিশাল জানালা দিয়ে তানহার আসা যাওয়া সবকিছুই দেখতে পারবে মুরাদ। সেলিম হাসতে হাসতে বলল, ভাই চিন্তা করবেন না, এমন একটা অফিস সিলেক্ট করেছি যেখানে আপনি বসে বসে ভাবির আসা যাওয়ার সব দেখবেন। প্রয়োজন হলে ভাবিকে যখন তখন কিডন্যাপ করে নিয়ে আসতে পারবেন। এখন আপনার অফিসের ইন্টেরিয়র এর কাজটাই করতে হবে। আপনি যদি দেখিয়ে দেন কিভাবে কিভাবে কি করবেন তাহলে ভালো হয়। এসব আবার আমি অত ভালো বুঝি না। ওনাদের কাছে কিছু ডিজাইন আছে, আপনাকে কি পাঠাবো? জানতে চাইলো সেলিম। না, পাঠাতে হবে না। কিভাবে করবো সেটা আমি কালকে সামনাসামনি দেখা করে বলবো। তবে বলে দিস, আলাদা একটা রিকোয়ারমেন্ট আছে। 3000 স্কোয়ার ফিটের অফিসের প্রয়োজন নেই। 2000 স্কোয়ার ফিট অফিসের জন্য বরাদ্দ রেখে সুন্দর করে ইন্টেরিয়র করবে। আর বাকি 1000 স্কোয়ার ফিটের মধ্যে 2টা রুম করবে, এবং সাথে একটা অ্যাটাচড বাথরুম এবং একটা ছোট্ট কিচেনের ব্যবস্থা করবে। একটা ছোট্ট রুম বড় বাই বড় হলে হবে, সাউন্ড প্রুফ। বাকি সব একটা বেড, কিচেন ও অ্যাটাচড বাথরুম। অবশ্যই অবশ্যই সাউন্ড প্রুফ। সেলিম সরল মনে জানতে চাইল, ভাই, 2টা রুম দিয়ে কি করবেন? আপনার বিশ্রামের জন্য তো একটা রুম হলেই হয়ে যায়। আর কিচেন দিয়ে কি করবেন? আপনি কি এখানে রান্না বান্না করে খাবেন? 2টা রুমের মধ্যে একটা রুম আমার রাজনৈতিক কাজে ব্যবহার হবে, আর একটা রুম আমার পার্সোনাল কাজে ইউজ হবে। আর কিচেন দিয়ে আমি রান্নাবান্না করবো কেন? মাঝে মধ্যে যখন তোর ভাবিকে কিডন্যাপ করব, তখন তোর ভাবি আমার জন্য রান্নাবান্না করবে। সেলিম হালকা করে হাসলো, তারপর বলল, জি ভাই, বুঝতে পারছি। এখানে আপনার ছোটখাটো একটা সংসার হবে। ভাবিকে যখন কিডন্যাপ করে নিয়ে আসবেন তখন ভাবি আপনাকে রান্না বাড়া করে খাওয়াবে। তাহলে তো ভাই ফ্রিজ, বেড, ড্রেসিং টেবিল, আলমারি, ডিভানের ও ব্যবস্থা করতে হবে। তারপর বাজার সদাই এর ব্যবস্থাও রাখতে হবে। মুরাদ মুচকি হাসলো, জানে সেলিম কিসের ইঙ্গিত করছে। তবে সেলিম যা ইঙ্গিত করছে তা ভুল কিছু করেনি। মুরাদের আসলেই প্ল্যান মাঝে মধ্যে তানহাকে এখানে নিয়ে আসবে, জোর করে হলেও নিয়ে আসবে। তারপর ওর জন্য রান্নাবাড়া করবে, সাথে তো রোমান্স থাকবেই। তাই এসব দরকার। শত হলেও বিয়ে করাবো, কখন মতলব ঘুরে যায় বলা তো যায় না। তাই সব ব্যবস্থাই থাকা দরকার। একদম তো আর রশি ছেড়ে দেওয়া যাবে না, চোখের আড়াল করা যাবে না। সারাক্ষণ চোখের কাছে রাখার জন্য এই ব্যবস্থা। রাজনীতিও চলবে, মিছিল মিটিং চলবে, তার সাথে তানহার উপরে নজর রাখাও চলবে, রোমান্স চলবে। সেলিমের সাথে কথা শেষ করে মুরাদ ফোন কেটে পকেটে ঢুকালো। যেই বাড়ির ভেতরে ঢুকবে অমনি দেখলো চাচা মোবাশ্বের কামাল বাড়ির ভেতর প্রবেশ করছে।
মুরাদ দাঁড়িয়ে গেল। নমিনেশন মুরাদ পাবে এই সিদ্ধান্ত হওয়ার পর আর চাচার সাথে দেখা হয়নি। মুরাদ ভালো করে জানে চাচা কোনো কিছু প্ল্যান করছে, কিন্তু কি? মুরাদের মনে পড়ল চাচার পেছনে ফর্মা লাগানো আছে। ফর্মা এখনো পর্যন্ত ফোন দেয়নি। মুরাদ একটু সামনে হেঁটে গিয়ে মোবাশ্বের কামালের সামনে পথ আটকে দাঁড়ালো। মোবাশ্বের কামাল মুরাদের দিকে তাকিয়ে বলল, ও তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাওয়ার কি আছে চাচা? নিজের বাড়িতে এসছেন, আপনার নিজের ভাইয়ের ছেলে আপনার সামনে দাঁড়িয়ে আছে। বলল মুরাদ। মোবাশ্বের কামাল কিছুক্ষণ আগে যেসব প্ল্যান করে এসেছে সেই কথায় হঠাৎ মনে পড়ল মুরাদের দিকে তাকিয়ে। কপালে যেন দু এক ফোঁটা ঘাম বের হয়ে গেল মোবাশ্বের কামালের। কপালের ঘামটুকু মুছে বলল, না, সারাদিন আসলে বাড়ির বাইরে ছিলাম ব্যবসায়িক কাজে, তাই খুব টায়ার্ড লাগছে, এজন্য এই আর কি। তুমি হঠাৎ সামনে আসায় ভয় পেয়ে গিয়েছিলাম। মুরাদ একটু চোখে হাসলো, তারপর বলল, ভয় পাওয়া ভালো। ভয় থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভয় পাওয়াই ভালো। কি বলেন চাচা? মুরাদ চাচার সাথে কথাবার্তা শেষ করে একসাথে বাড়ির ভেতরে ঢুকলো। ঢুকে দেখলো সব আড্ডা চলছে। মুরাদ যেয়ে বসলো সাব্বিরের পাশে। সাব্বির বলল, ভাইয়া কোথায় গিয়েছিলে? মুরাদ জানালো, একটা জরুরি ফোন এসেছিল তাই গিয়েছিলাম। সাব্বির দুষ্টুমি করে বলল, 6 বছর তো আমেরিকায় ভাবিকে রেখেছিলে, কোনো গার্লফ্রেন্ড ফোন দিয়েছে নাকি? কথাটা তানহার নজর এড়ালো না, ঠিক শুনলো। শুনে উত্তরের অপেক্ষা করছে, দেখছে মুরাদ কি উত্তর দেয়। মুরাদ ভালো করে জানে তার না কথাটা শুনবে, তাই বলল, পুরুষ মানুষ একটি কারণ 10টি গার্লফ্রেন্ড থাকতে পারে, আর পুরুষ মানুষ যদি শখের নারী থেকে পাত্তা না পায় তখন তার বাইরে 10টার সাথে নারী হয়ে যায়। আর তোর ভাই তো দেখতে মোটামুটি ভালো হ্যান্ডসাম। তোর কি মনে হয় মেয়েরা কি আমার পেছনে কম ঘুরে? সাব্বির এবার বলল, ভাই, কথাটা কিন্তু ঠিক বলেছ। তুমি 30 বছর বয়স পার করেছো, যে হ্যান্ডসাম তোমাকে লাগে, অথচ আমাকে দেখো, এই 24 বছর বয়স আমাকে দেখলে মানুষ পাত্তাই দেয় না। তুমি এত হ্যান্ডসাম, এত সুন্দর কিভাবে আছো? তোমার স্কিনটা দেখো কি সুন্দর, আর বডি ফিটনেস এত সুন্দর কিভাবে ভাইয়া? আমাকে একটু টিপস দাও না। টিপস চাচ্ছিস? অবশ্যই পাবি। ছাদে আয়। আমি ছাদে চিলেকোঠা রুমে থাকি, সেখানে আড্ডা হবে। এখানে সব আড্ডা দিক, সবার আবার আমার কথা শুনে পছন্দ হবে না। চল তুই, আমি আলাদা কথা বলবো, টিপস দিব তোকে সব। ঠিক আছে ভাইয়া, চলো ছাদে চলো। আমার অনেকক্ষণ ধরে একটু ছাদে যেতে ইচ্ছে হচ্ছিল। বলেই দুজন সবার থেকে বিদায় নিয়ে ছাদে গেল। তানহা বিরক্তি নিয়ে তাকালো মুরাদের দিকে, মনে মনে ভাবলো, কি কথা বলবে ওর ভাইয়ের সাথে, আর কি আজে বাজে টিপস দেবে সে? নিজের তো চরিত্রে কোনো ঠিক নেই, বউ রেখে ঘরে একাধিক মেয়ের সাথে ঘুরে বেড়ায়, তার উপর আবার এগুলো আবার আমার ভাইকে শিক্ষা দিতে যাচ্ছে সে। অসভ্য চরিত্রহীন বুড়ো বটা একটা। ছাদে দাঁড়িয়ে আছে সাব্বির এবং মুরাদ। মুরাদ পকেট থেকে সিগারেট বের করে ধরালো, সাব্বিরের সামনে ধরে বলল। খাবি? সাব্বির লজ্জায় বলল, না ভাইয়া, খাবো না। তোকে দেখে মনে হচ্ছে তুই সিগারেট খাস, এবং সিগারেটের জন্য তোর নেশা উঠেছে। সিগারেট আমার সামনে খাওয়ার সমস্যা নেই, কিন্তু অন্য কোনো বেয়াদবি চলবে না। কিছুক্ষণ পর মুরাদ বলল, গার্লফ্রেন্ড আছে? না, আপাতত নেই। কিছুক্ষণ পর সাব্বির বলল, ভাইয়া, বিয়ের পর 6 বছর দেশে আসতে না, এখন আসলে কিন্তু ছাদে চিলেকোঠায় রুমে থাকো। আমি জানি না জিজ্ঞেস করাটা আমার জন্য সমীচীন কিনা, বা বেয়াদবি মনে করবে কিনা। তারপরেও ভাই হিসেবে জানতে চাই, ভাবির সাথে তোমার সম্পর্ক ঠিক আছে নাকি কোনো সমস্যা? মুরাদ অবাক হয়ে তাকালো সাব্বিরের দিকে। এই কথাটি আজ পর্যন্ত কেউ মুরাদের কাছে জানতে চায়নি। কেন বিয়ের পর 6 বছর দেশে আসেনি, বা কেন বউ বাচ্চা রেখে চিলেকোঠার রুমে থাকে। সাব্বির জানতে চেয়েছে, একবার চিন্তা করছে ছোট ভাইয়ের সাথে এসব আলোচনা করা ঠিক হবে না, কিন্তু আবার ভাবছে মুরাদ কাউকে কথাগুলো বলতে চায়, কারোর সাথে মনের কথাগুলো একটু শেয়ার করতে চায়। সেটা যদি সাব্বির হয়, হোক ছোট ভাই, তাতে সমস্যা কি? এছাড়া সাব্বির তানহার ভাই, আজ হোক বা কাল সাব্বির তানহার ব্যাপারে জানবে যে তানহা মুরাদের বিবাহিত স্ত্রী। যখন সাব্বির জানবে মধুরিমা এবং মুনতাহার সাথে মুরাদের কোনো সম্পর্ক নেই, তানহা ওর বিবাহিত স্ত্রী, তখন সাব্বির ওর পক্ষ হয়ে থাকবে, কথা বলতে পারবে, তানহাকে বড় ভাই হয়ে ওর হাতে তুলে দিতে পারবে। তাই মুরাদ সিদ্ধান্ত নিল, তানহা যেহেতু শুনতে চাচ্ছে না, অ্যাটলিস্ট তানহার ভাই সত্যিটা জেনে রাখুক।
যখন প্রয়োজন হবে তানহার ভাই মুরাদের পক্ষ হয়ে তানহা এবং মুরাদের সম্পর্ক নিয়ে কথা বলতে পারবে। এদিকে তানহা নিজের রুমে পায়চারি করছে আর ভাবছে কি নাকি বুদ্ধি দিচ্ছে চরিত্রহীন লোকটা আমার ভাইকে। নিজে খারাপ, আমার ভাইকেও খারাপ করবে। কিভাবে বউ বাচ্চা রেখে আরেকজন মেয়ের পেছনে ঘোরা যায়, খালাতো বোনের সাথে জোড়াজুড়ি করা যায়, এসব শিক্ষা দিচ্ছে নিশ্চিত। কোনোভাবেই নিজেকে ঠান্ডা করতে পারছে না তানহা, বারবার চিন্তা করছে ওই মুহূর্তে কার ফোন এসেছিল। প্রায় 20-30 মিনিট বাইরে গিয়ে কথা বলল। নিশ্চয়ই আমেরিকা থেকে কোনো গার্লফ্রেন্ড ফোন দিয়েছিল। কোনো ছেলে বন্ধু বা অন্য কেউ ফোন দিলে তো সবার সামনে ফোন ধরে হ্যালো হ্যালো বলে কথা বলতে পারতো। মনে মনে মুরাদের গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। অসভ্য চরিত্রহীন বুড়ো বেটা বউ রেখে তাহার সাথে রং ঢং এখন পাত্তা না পেয়ে অন্যগুলো জোটাচ্ছে। আসুক একবার আমার সামনে, এরপর জোরে করতে আসলে এমন এক লাথি দিব জীবন আর তানহার সাথে জোরে করতে আসবে না। মনে মনে কথাগুলো বলল তানহা। এদিকে সুলতানা, শিরিন এবং তারমিম শেখ রান্নাঘরে গল্প করছে আর হাতে হাতে কাজ করছে। প্ল্যান করছে আগামীকাল কি কি রান্না করবে। সবকিছু সাব্বিরের পছন্দের এবং সাব্বির কি কি পিঠা খেতে পছন্দ করে সবকিছু করবে। 7 দিনে একদম জামাইয়ের মতো আদর করবে সাব্বিরকে। তারমিম শেখ সুলতানা শিরিনের দিকে তাকিয়ে বলল, তানহার বাবার এতদিনের চাকরি জীবন কখনো এরকম হয়নি। 2 দিনের কথা বলে 4 দিন 5 দিন হতে চললো, এখনো তার অডিটের কাজ শেষ হয়নি। তানহার বাবা অবাক হয়ে বলেছিলেন আজ পর্যন্ত কখনো এমন হয়নি, অডিটের কাজ কমপ্লিট করেছে আবার দেখা যাচ্ছে আরেকটা নতুন করে কাজ চলে এসেছে। তাই আবার যাতায়াতের ধকল বাঁচানোর জন্য অফিস থেকেই বলেছে ওখানে থেকে কাজটা কমপ্লিট করে দিয়ে যেতে। তার জন্য এতদিন বেড়াতে পারছি। কতদিন হয় আমরা কেউ কারোর বাড়িতে বেড়াতে যাই না। সুলতানা শিরিন তারমিম শেখের দিকে তাকিয়ে বলল, ভালোই হলো, তাহলে 2 বোন একটু বেড়ানোর সময় পেলাম। আর ওরা খালাতো ভাই বোনেরাও একটু নিজেদের মধ্যে বেড়ানোর সময় সুযোগ পেল। না হলে তো এই ব্যস্ত জীবনে কারো বাড়িতে কারো যাওয়া হয়ে ওঠে না। তার উপর আবার মুরাদ নমিনেশন নিচ্ছে। এই 3-4 মাস তো এমন ব্যস্ত থাকবে কেউ কারো মুখটাও ঠিক মতো দেখতে পারবো না। তুই কিন্তু মাঝে মধ্যে আসবি, আমাকে বিভিন্ন কাজে সাহায্য করতে আসবি। বাড়ি ভর্তি লোকজন থাকবে, আমি একা পেরে উঠবো না। তানহা ও সাব্বিরকেও নিয়ে আসবি, মুরাদেরও সাহায্য হবে। ও এত বছর আমেরিকায় ছিল, বাংলাদেশে ওর পরিচিত লোকজন কম। বাবার লোকজন তো থাকবেই, ওর সমবয়সী বা ওর কাজিন গ্রুপের একটা গ্রুপ থাকলে ভালো হবে। ছাদে অনেকক্ষণ গল্প করার পর মুরাদ নিজের রুমে চলে গেল। সাব্বির চলে আসলো নিচে, বলল সারাদিন জার্নি করছি আর ঘুম পাচ্ছে। এ কথা বলে নিচে ঘুমাতে চলে আসলো। তানহা এবং তার মাও ঘুমিয়ে গিয়েছে। পরের দিন সকালবেলা উঠে আর তানহা মুরাদকে কোথাও দেখতে পেল না। শুনেছে সাব্বির এবং মুরাদ 2 ভাই বের হয়ে গেছে কোনো একটা জরুরি কাজে। কিন্তু তানহা কাউকে জিজ্ঞেস করতে পারছে না। মনে হচ্ছে বেশি জিজ্ঞেস করলে যেন মানুষ বুঝে যাবে কোনো একটা সমস্যা আছে। সাব্বির এবং মুরাদ অফিসে বসে অফিসের ইন্টেরিয়র বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে সব কিছু। হঠাৎ সাব্বির সেলিম ইমতিয়াজের সামনে মুরাদকে বলে বসলো, এটা তো তানহার কলেজের সামনে, খুবই ভালো হয়েছে। তানহার কোনো সমস্যা হলে সাথে সাথে তুমি যে সমাধান করে দিয়ে আসতে পারবে। এরপর আর তানহা কলেজে থাকলে আর কোনো প্রকার ভয় থাকবে না আমাদের। প্রয়োজন পড়লে কোনো সমস্যা হলে তোমার সাথে বাড়ি চলে যেতে পারবো। আর তাছাড়া যার খালাতো ভাই কয়দিনের এমপি হবে তার দিকে তো চোখ তুলে কেউ কথা বলার সাহস পাবে না। মুরাদ বলল, হ্যাঁ, অবশ্যই, এনি টাইম। যে কোনো সমস্যা হলে শুধু আমাকে বলতে বলবে, আমি সমাধান করে দেব। মনে মনে বলল, খালাতো ভাই এমপি না, যার স্বামী এমপি সেটা বল সুমন্দি সাহেব। সাব্বির চুপ করে থেকে রাতের কথা মনে করলো। রাতে মুরাদ সবকিছু খুলে বলেছে সাব্বিরকে, বিয়ে থেকে শুরু করে মুনতাহার কথা বলেনি, শুধু তানহার সাথে বিয়ের ব্যাপারে। মুরাদের প্রতি সাব্বিরের সম্মান যেন আরো অনেক বেড়ে গেল। কিভাবে এতগুলো বছর স্যাক্রিফাইস করে দিল পরিবারের সম্মান রক্ষার জন্য। না করলেও কোনো সমস্যা হতো না, কিন্তু বাধ্য বাবার বাধ্য ছেলে হতে গিয়ে জীবনে এত বড় বদনাম নিজের কাঁধে নিয়েছে। যেনই কথাগুলো শুনে সাব্বির আরো বেশি করে মুরাদের শিষ্য হয়ে গেল। মনে করলো, মুরাদ ভাই আসলেই অনেক ভালো ছেলে, এবং মুরাদ ভাইয়ের সাথে এরপর যা হবে সব ভালো কিছুই। বাবা কেন মুরাদ ভাইকে খারাপ বলে বুঝে আসে না সাব্বিরের।
আজ পর্যন্ত খারাপ কিছু দেখেনি বা শোনেনি। এভাবে কেটে গেল 1 মাস। এর মধ্যে ইন্টেরিয়রের কাজ শেষ। সাব্বির, তারমিম শেখ, তানহা বাসায় চলে গিয়েছে। সেদিনের 3-4 দিন পরেই তানহার বাবাও চলে এসেছিলেন। মুরাদের বাসায় থাকাকালীন একদিনও মুরাদ তানহার সাথে যেচে গিয়ে কথা বলেনি। তানহা আর চোখে খেয়াল করেছে কিন্তু কিছু জিজ্ঞেস করতে পারেনি। আর এখন তো তানহা নিজের বাড়িতে থাকে। প্রায় 1 মাসের বেশি সময় হলো তানহা মুরাদকে দেখেনি। তানহার মনে যেন মুরাদকে দেখার এক অদ্ভুত পিপাসা জাগ্রত হয়েছে, কিন্তু বুঝতে পারে না কেনই লোকটার জন্য এরকম একটা টান সৃষ্টি হয়েছে। এমনও তো হয় নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মায়া তাড়াতাড়ি জন্মায় এবং খুব ভয়ঙ্করভাবে মায়া জন্মায়, যে মায়া উপেক্ষা করা এত সহজ নয়, যা তানহা প্রতি ক্ষণে ক্ষণে উপলব্ধি করছে, কিন্তু কারো কাছে মুরাদের কথা জিজ্ঞেস করতে পারছে না। আর মুরাদও কোনো দিনও খালার বাড়ির আশেপাশে এসে তানহাকে দেখেনি তানহার মতে, কিন্তু মুরাদের মধ্যে কয়েকবার তানহাকে দেখেছে, বিভিন্নভাবে দেখেছে তানহা, তার খবরও রাখেনি। মুরাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইন কমপ্লিট। ভেতরে রুমটা দেখলে মনে হবে আসলে ছোট্ট একটা সংসার পাতা হয়েছে, যা খুব ভালোবেসে তৈরি করিয়েছে মুরাদ। সম্পূর্ণ তানহার পছন্দের, কোনোভাবে জেনে নিয়েছে তানহার পছন্দের কালার, তানহার পছন্দের ফার্নিচার, সেই সব অনুযায়ী সবকিছু তানহার পছন্দ মতো ডেকোরেট করেছে রুমটা। তানহা রুমে ঢুকলেই যেন বলে দিতে পারে রুমটি শুধুমাত্র ওর জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু তানহাকে এখনো আনিনি এখানে মুরাদ। মুরাদ চায় তানহা নিজে আসবে। ওর ভালোবাসা যদি সত্যি হয়, এতদিনে মুরাদের প্রতি অনুভূতি সৃষ্টি হয়েছে, সেই টান থেকে আসবে। কেটে গেল আরও কয়েক দিন। আগামীকাল নমিনেশনের কাগজ জমা দিতে যাবে মুরাদ। সাথে যাবে দলের কিছু সিনিয়র নেতা এবং পরিবারের কিছু লোকজন। এই কয়দিন মিরাব অনেক ব্যস্ত ছিল। অফিসিয়াল কাজে ইন্টারভিউ দিতে হয়েছে, কিছু কিছু ভাইবা ফেস করতে হয়েছে, যেহেতু বাহিরে পড়ালেখা করতে যাবে। কিছু অফিসিয়াল কাজ কর্মে মুরাদকে তেমন সময় দিতে পারেনি। ঠিক 15 দিন পর মিরাবের ফ্লাইট। ইলেকশন দেখে যেতে পারবে কিনা, কিন্তু এই 15 দিন ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় মিরাব। সাথে যুক্ত হয়েছে সাব্বির। যতদিন ছুটি শেষ না হয় ততদিন সাব্বির মুরাদের সাথেই ইলেকশনের কাজ করবে। এমনিতেও সামনে ইলেকশনকে কেন্দ্র করে ভার্সিটি অফ, তাই এ কদিন মুরাদের সাথে ছায়ার মতো থাকবে সাব্বির। মুরাদের একদম কাছাকাছি ঘনিষ্ঠ যেন সেলিম, ইমতিয়াজ এবং 2-1 বন্ধু বান্ধব। অলরেডি জেনে গিয়েছে সাব্বির আর কেউ না মুরাদের সম্বন্ধী, এবং মুরাদ বলে দিয়েছে আর যাই হোক মুরাদ যা খুশি বলুক, তুই করে বলুক বা যাই বলুক, সবাই যেন ওকে সম্মান করে কথা বলে, কারণ ও তানহার বড় ভাই। সাব্বির অনুভব করতে পারে মুরাদের পর দলের মধ্যে অল্প বয়সী ইয়াং ছেলেমেয়েরা সবাই সাব্বিরকে যথেষ্ট সম্মানের চোখে দেখে এবং কথা শোনে, যা এনজয় করে সাব্বির। যদিও কারণ জানে না, কিন্তু ক্ষমতা সবারই ভালো লাগে। আর 7 দিন পর তানহার এইচএসসি এক্সাম। এইচএসসি এক্সাম শেষ হয়ে গেলেই তানহাকে পার্মানেন্টলি নিজের কাছে নিয়ে আসবে মুরাদ, হয় সবার সম্মতিতে, না হয় জোর করে। মুরাদের সিদ্ধান্ত ফাইনাল হয়ে গিয়েছে, শুধু পরীক্ষাটা পর্যন্ত অপেক্ষা। মোটামুটি একটা জীবন পার করে ফেলেছে মুরাদ। 6 বছর ধরে তানহার জন্য অপেক্ষা করেছে, আর অপেক্ষা করতে পারবে না। মুরাদ শুধু পরীক্ষাটা শেষ হলেই নিজের কাছে এনে রেখে দিবে তানহাকে। তারপর মন দিল লাগিয়ে রাজনীতিতে ফোকাস করতে চায় মুরাদ। এভাবে 2 নৌকায় পা দিয়ে কোনোটাই হচ্ছে না মুরাদের। রাজনীতি মুরাদের নেশা, কিছুদিন পর পেশাও হয়ে উঠবে। কিন্তু সারা দিনের ক্লান্তির পর ঘরে ফিরে যদি তানহার হাসি মুখটি না দেখে, তাহলে যেন সবকিছু ফিকে মনে হবে মুরাদের কাছে। পরের দিন সকাল 7টা। মুরাদ আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছে। আজ মুরাদ নমিনেশন কাগজ জমা দিতে যাবে। সাথে যাবে তার বাবা, ভাই এবং মা, এবং বাহিরে কিছু বন্ধু বান্ধব, সেলিম, ইমতিয়াজ। চাচা মোবাশ্বের কামালও হাল ছেড়ে দেয়নি। উনিও দলের বাইরে গিয়ে নমিনেশন নিবে স্বতন্ত্র থেকে। মুরাদের জন্য ব্যবস্থা উনি করেছে, তবে নমিনেশনের আগে যদি করে সবাই মোবাশ্বের কামালের দিকে আঙ্গুল নিবে, তাই নমিনেশন পর্যন্ত অপেক্ষা করবে মোবাশ্বের কামাল। আর নিজে দলের বাইরে গিয়ে স্বতন্ত্র থেকে নমিনেশন পেপার জমা দিবে মোবাশ্বের কামাল। ওনার ধারণা এতদিন ধরে রাজনীতি করে লোকজন ওনাকে চেনে, দলের মার্কা দেখে ভোট দিবে না, ওনার চেহারা দেখেই সবাই ভোট দিবে। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসের বাইরে দাঁড়িয়ে আছে মুরাদ, সাথে বাবা
নীরব, সাব্বির, ইমতিয়াজ, সেলিম এবং বন্ধু ওমর ফারুক, শাহিন, ফিরোজ। দলের কিছু সিনিয়র নেতাও রয়েছেন যারা মুরাদকে সমর্থন করেছেন, তারাও সাথে এসেছেন। নমিনেশনের কাগজ জমা দেওয়া শেষ। ওইদিকে চাচা মুবাশির কামালও জমা দিয়েছে। দুজন একসাথে যখন অফিস থেকে বের হলো, একজন দৌড়ে এসে মুরাদের গলায় একটি মালা পরিয়ে দিলেন। তারপর সেলুট দেওয়ার মতো ভঙ্গি করে বললেন, এমপি চৌধুরী মুজাহিদ মুরাদ, আসসালামু আলাইকুম। মুরাদ চাচার দিকে তাকিয়ে থেকেই বলল, এখনো তো এমপি হয়নি, বেটা সময় বাকি আছে। ছেলেটি মুরাদকে দেখে বলল, আপনি আমাদের হবু এমপি সাহেব। দলের সামর্থ্য আপনার সাথে রয়েছে এবং আপনাদের যে চেহারা, মেয়েরা ভোট দিলেই তো আপনার পাশ করে যাবেন। মুরাদ চাচার দিকে তাকিয়ে থেকে বলল, বলছিস? তাহলে এখন থেকে আমাকে এই নামে ডাকবি, এমপি চৌধুরী মুজাহিদ মুরাদ। নাম তো শোনাই হোগা। তানহার পরীক্ষার বাকি আর দুদিন। তানহা সুলতানা শিরিনের বাড়িতে এসেছে। খালা খালু সবার কাছ থেকে দোয়া নিবে এবং সবার সাথে দেখা করবে। সাথে এসেছে তারমিম শেখ ও সাব্বির। সবার কাছ থেকে দোয়া নিচ্ছে, কথা বলছে, কিন্তু তানহার চোখ দুটো খুঁজছে শুধু মুরাদকে। মুরাদ ছাদের চিলেকোঠার থেকেই দেখেছে তানহাদের আসতে, কিন্তু নিচে নামেনি। মুরাদ দেখতে চাচ্ছে তানহা নিজে থেকে ছাদে আসে কিনা। মুরাদের অনুমান তানহার উপর যদি সত্যি হয় তাহলে তানহা নিজে থেকে ছাদে আসবে, এটা মুরাদ নিশ্চিত। তাই মুরাদ অপেক্ষা করছে তানহার জন্য। ঠিক 10 মিনিটের মাথায় মুরাদের রুমের দরজায় নক হলো। মুরাদ জানে এটি তানহা এসেছে, কারণ সাব্বিরের সাথে ফোনে কথা হয়েছে। সাব্বির একটু তাড়া আছে, তাই ওদেরকে দিয়েই 2 মিনিটের মধ্যে বাড়ি থেকে বের হয়ে গেছে। মুরাদের একটি কাজেই বাইরে বের হয়েছে, আর মায়ের হাঁটু ব্যথার জন্য উপরে তেমন একটা আসে না। রুম পরিষ্কার করে কাজের লোক। আর মুরাদের ঘরের দরজা নক করার মতো তানহা ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই। মুরাদ বিছানায় এক পায়ের উপর পা তুলে বসেছিল, হাত দুটো মাথার পেছনে নিয়ে আরেকটু আরাম করে শুয়ে বলল, কে? দরজা খোলা আছে, কামেন। এমন একটি ভাব করলো মুরাদ যেন তানহার আশা সম্পর্কে মুরাদ অবগত নয়। তানহা দরজার পাল্লাটা আস্তে করে খুলে এক কদম ভেতরে দিয়ে বলল, আমি তানহা, চলে আসবো? মুরাদ তানহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কতদিন সামনাসামনি দেখে না, কয়েকবার দেখেছে দূর থেকে। আর পেছনে তো লোক লাগিয়ে রেখেছে, কোথায় যায় কোথা থেকে আসে সবকিছু জানা আছে মুরাদের। তাই কাছ থেকে এক নজর দেখলো, তারপর বলল, আর ভিতরে আয়। আমার মতো চরিত্রহীন ঘরে কি মনে করে আসলে? খোঁচা দিয়ে বলল মুরাদ। তানহা আগের মতো অহংকারী ভাব জারি রেখে বলল, আমি আসতে চাইনি, মা আর খালামণি বলেছে আপনার কাছ থেকে দোয়া চাই আসতে। 2 দিন পর আমার পরীক্ষা, তাই দোয়া চাইতে এলাম। আমার মতো চরিত্রহীনের দোয়া কি তোর কাজে লাগবে? নিজে ঠিকঠাক মতো লেখাপড়া কর, সেটাই কাজে লাগবে। বলল মুরাদ। তানহা কথায় কথায় আরো 2 কদম ভেতরে ঢুকলো। মুরাদ খেয়াল করছে তানহা যেতে চাইছে না। আরো 2 কদম ভেতরে ঢুকে এদিক ওদিক তাকালো রুমের দিকে। এই রুম এমন না, আগে দেখেনি, তবে সেটা সিচুয়েশনটা আলাদা ছিল। আজকে স্বইচ্ছায় এসেছে এবং স্বইচ্ছায় দেখছে রুমটা। তারপর আমতা আমতা করে বলল, রুমটা তো অনেক পরিষ্কার, খালামণি তো উপরে আসতে পারে না, পরিষ্কার করে দেয় কে? মুরাদ বুঝতে পারলো তানহা কি শুনতে চাচ্ছে, মধুরিমা কি উপরে আসে কিনা। তাই মুরাদ একটু রহস্য করে বলল, যার প্রয়োজন সে আসে এবং পরিষ্কার করে দিয়ে যায়। তোর এত কিছু শুনতে হবে কেন? তুই তো আর এসে পরিষ্কার করে দিয়ে যাবে না, কারণ তোর প্রয়োজন নেই। তানহার মেজাজ গরম হচ্ছে। একে তো প্রায় 1.5 মাস পরে দেখতে পারছে, তার উপর এমন তেড়া তেড়া কথা দেখে মনে হচ্ছে যেন তানহার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই। তাহলে কেন এত রং ঢং করেছিল যখন দেখেছে জোর করে চুম্মাচাটি খেয়েছে? এখন আমার এই চুম্মাগুলো কি ফেরত দেবে? মুরাদ কিছুটা নরম হলো, ভাবলো 2 দিন পর তানহার পরীক্ষা। এখন যদি এরকম করে, তানহা এসব নিয়ে ভাবে লেখাপড়ায় মনোযোগ দিতে পারবে না। তাই বিছানা থেকে নেমে দাঁড়িয়ে তানহাকে বলল, বস এখানে। তারপর ফ্রিজ থেকে একটি কোকা কোলার ক্যান বের করে তানহার হাতে দিয়ে বলল, খা, ঠান্ডা হও। তারপর তানহার দিকে তাকিয়ে বলল, পরীক্ষার বাকি আছে 2 দিন, আর পরীক্ষা চলবে 1 মাস, তাই তো? হ্যাঁ, কেন?
তাহলে 1 মাস 2 দিন। 1 মাস 2 দিন তোর, তারপর আমার। তানহা কিছুই বুঝলো না, তাই জানতে চাইলো। কি আপনার? এর পরের সময়গুলো আমার। সামনে আমার ইলেকশন, আমি খুব ব্যস্ত থাকবো। ভালো মতো কলেজে যাবি, ভালো মতো পরীক্ষা দিয়ে সোজা বাসায় যাবি। আমার লোক থাকবে কলেজের বাইরে, তোকে পৌঁছে দিয়ে আসবে। ভাবিস না তোর জন্য করছি। সাব্বিরকে পাবি না, সাব্বির আমার কাছে ব্যস্ত থাকবে। আর হ্যাঁ, বেশি উড়াউড়ি করবি না। আমার অফিস থেকে তোর সবকিছু আমি দেখতে পাবো, কারণ কলেজের সামনে অফিস। তানহা শুনেছিল কলেজের কাছাকাছি অফিস, কিন্তু দেখেনি, তাই দেখার খুব ইচ্ছা মুরাদের অফিসটা, কিন্তু বলতেও পারে না কাউকে অফিসে নিয়ে যেতে, তাই একটু বুদ্ধি খাটিয়ে তানহা বলল। ওই আমার কলেজের সামনে আশেপাশে তো তেমন কিছুই দেখি না। কোথায় আপনার অফিস? মুরাদ কোকাকোলার ক্যানে চুমুক দিতে দিতে বলল। যখন দেখার সময় হবে দেখবি, দেখতেই থাকবি, সমস্যা নেই। আগে ঠিকঠাক মতো পরীক্ষা দে, অফিসে ট্যুর করাবো, কোনো সমস্যা নেই। পরে বলবি ছেড়ে দাও মা, কেঁদে বাঁচি। মনে মনে বলল মুরাদ। তানহা কোকাকোলার ক্যানে চুমুক দিচ্ছে আর ভাবছে মুরাদ আগের মতো তানহার আর কেয়ার করে না, তানহার পেছনে ঘোরাঘুরি করে না। নিশ্চয়ই মুরাদের সাথে মধুরিমা ভাবির সব ঠিক হয়ে গেছে, আর না হলে যে ফোনটা আসতো গার্লফ্রেন্ডের, তার সাথে সেটিং হয়ে গেছে। মানুষের প্রকৃতি নেচার এটাই, আমরা কাউকে ভালোবাসি বা না বাসি, কেউ আমাদেরকে ভালোবাসে, তারা হঠাৎ করে ভালোবাসা বন্ধ করে দিলে আমাদের টেনশন শুরু হয়ে যায়। সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু সেই ব্যক্তিটা হয়ে যায়। কেন সেই ব্যক্তি আগের মতো আমাদের কেয়ার করে না, ঘুরঘুর করে না, ভাবতে থাকি। তানহাও সদ্য কিশোরী বয়স পার করা মেয়ে, তার মনের ভিতর চলছে সেম। একটা মানুষ তার পেছনে এত ছুটছে, মুরাদ জোর করেছে, আদর করেছে, বকা দিয়েছে, সেই মানুষটা হঠাৎ কেয়ার করা ছেড়ে দিল, তানহার পেছনে ছুটছে না, তানহাকে দেখার জন্য এদিক ওদিক যাচ্ছে না, তানহার জন্য কোনো পাগলামি করছে না। এটা তানহা মেনে নিতে পারছে না। তানহা মনে মনে ভাবছে, নিশ্চয়ই ওই মেয়েটাই, যে মেয়েটা ফোন করেছিল, সেই মেয়েটার সাথেই হয়তো মুরাদের সম্পর্ক হয়ে গেছে। তাই আর তানহার দিকে কোনো গুরুত্ব নেই মুরাদের। মুরাদ তানহার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল। কি হয়েছে, কি ভাবছিস? কি বলেছে মনে আছে? ঠিক মতো লেখাপড়া করবি আর পরীক্ষা দিবি, মনে রাখিস। 1 মাস 2 দিন, তারপর থেকে আমার ভালো দিন শুরু হয়ে যাবে। শুধু 1 মাস 2 দিন আমার একটু কষ্টে কাটবে। তানহা এবারও বুঝতে পারল না কোন কষ্টের কথা বলছে মুরাদ, বা কোন ভালো দিনের কথা বলছে মুরাদ। তানহা ভাবছে হয়তো 1 মাস 2 দিন পর নিশ্চয়ই মুরাদের সাথে ওই মেয়ে কিছু একটা হবে, হয়তো দেখা হবে, হয়তো সেই মেয়েটা বিদেশ থেকে আসবে। তাই চট করে বিছানা থেকে উঠে ক্যানটা বিছানায় রেখে তানহা বলল। ঠিক আছে, 1 মাস 2 দিন আপনার কষ্টে কাটুক, তারপর আপনার সুখী হন। আর দোয়া করবেন আমার পরীক্ষার জন্য, যদি সময় পান আর কি। বলেই তানহা রুম থেকে বের হয়ে যাবে, অমনি মুরাদ তানহার হাতটি খপ করে ধরে ফেলল। তারপর হ্যাঁচকা টানে একটু কাছে নিয়ে আসলো তানহা। তানহা টান সহ্য করতে না পেরে মুরাদের বুকে এসে ধাক্কা খেলো। তারপর মুরাদ তানহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে পকেটে হাত দিয়ে একটা টাকার বান্ডিল বের করে দিল। তানহার মাথা আশেপাশে টাকার বান্ডিলটা ঘুরিয়ে তানহার হাতে দিয়ে বলল। নে, এটা তোর সালামি। পরীক্ষার জন্য দোয়া চাইতে আসলে সালামি দিতে হয়, তুই তো বেয়াদব, সালাম করবি না, তাই আমি এমনি সালামি দিয়ে দিলাম। আজ তানহার প্রথম পরীক্ষা, বাংলা প্রথম পত্র। কলেজের গেটে দাঁড়িয়ে আছে মুরাদ, সাথে সেলিম, ইমতিয়াজ। প্রথম পরীক্ষা, তাই বাসা থেকে সাব্বির নিয়ে এসেছে আজ। এরপর থেকে মুরাদ গাড়ি পাঠিয়ে দিবে বলেছে। প্রথম পরীক্ষা, তাই মুরাদ সামনাসামনি তানহার সাথে কথা বলতে এসেছে। দূর থেকে দেখলো সাব্বির ও তানহা একটি সিএনজি করে চলে এসেছে। মুরাদ তাকিয়ে রইল তানহার দিকে। তানহাও সাব্বির হেঁটে এসে গেটের সামনে দাঁড়াতে দেখলো মুরাদ দাঁড়িয়ে আছে। সাব্বির এসে বলল। ভাই, আপনি এখানে সকাল সকাল বুঝি অফিসে এসেছেন? তানহা চট করে তাকালো সাব্বিরের দিকে। সকাল সকাল অফিসে এসেছে, তার মানে কি এখানে আশেপাশে অফিস? সাব্বির ভাইয়ার জন্য এসেছে নাকি তানহার পরীক্ষার জন্য এসেছে ভাবতে লাগলো তানহা। মুরাদ সাব্বিরের সাথে হাত মিলিয়ে বলল। হ্যাঁ, সকাল সকাল অফিসে এসেছিলাম, ভাবলাম তুই তো এখানে আসবি তানহাকে নিয়ে, তাই তোর সাথে একসাথে অফিসের ভিতরে ঢুকবো। তানহা পরীক্ষা দিতে গেলে তারপর
তারপর তানহার দিকে তাকিয়ে বলল, ভালো করে পরীক্ষা দিস। প্রিপারেশন কেমন? রাজ্যে কি বলেছিস নাকি অন্য কিছু করেছিস? চোখের নিচে তো কালি কালি কেন? তানহা মনে মনে ভাবলো এতগুলো প্রশ্ন একসাথে করেছে, কোনটা রেখে কোনটার উত্তর দিবে। তারপরে বলল, পড়াশোনাই করেছি রাত জেগে, কি করব আবার? মুরাদ তানহার কাছে এসে বলল, রেজাল্ট ভালো হতে হবে, নাহলে ভার্সিটি ভর্তি হওয়া বন্ধ। সোজা বিয়ে, সংসার আর 1 ডজন বাচ্চা পয়দা করতে হবে। কথাটি যদিও তানহার কানের কাছে আস্তে আস্তে বলল, ইমতিয়াজ, সেলিম বা সাব্বির কেউ শুনতে পেল না। ওরা অন্য একটি কথায় ব্যস্ত। তানহা আর কথা বাড়ালো না। পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, মেইন গেট বন্ধ করে দিবে, তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে তানহা ভেতরের দিকে চলে গেল। মুরাদ ব্যস্ত হয়ে সাব্বিরের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি অফিস চল, আজকে জরুরি কিছু প্ল্যান আছে, কাজ করতে হবে। সাব্বির বলল, ঠিক আছে ভাই, চলেন। কি কাজ? আগামীকাল থেকে নির্বাচন প্রচারণার নামতে হবে। কোন এলাকায় কেমন ভোটার, কোন এলাকায় কি ধরনের পরিকল্পনা অনুযায়ী কাজ করব, সেই পরিকল্পনা আজকেই ঠিক করতে হবে। আমাদের মেইন ফোকাস ইয়াং জেনারেশন হলেও 40+দেরও বাদ দেওয়া যাবে না। তাদেরকে ইমপ্রেস করার জন্য আলাদা একটা নির্বাচনের প্রচারণা ডিজাইন করতে হবে। দীর্ঘদিন আমি আমেরিকা থাকার কারণে এলাকার সমস্যাগুলো সম্পর্কে আমি অতটা অবগত নই। তবে আমি 2জন লোক খবর দিয়েছি, তারা পুঙ্খানুপুঙ্খভাবে এলাকায় কি কি প্রবলেম রয়েছে এবং কি কি সলভ করতে হবে সেটা আমার নির্বাচনের তফসিলে প্রকাশ করতে হবে। 40+এর জন্য আমার ঘোষণা থাকবে একরকম, ইয়াং জেনারেশনের জন্য একরকম। তবে ফিমেল ভোটারদেরকে আকর্ষণ করার জন্য তাদের জন্য আলাদা কিছু ঘোষণা দিতে হবে, সেগুলো সাব্বির রেডি করবে। এ পর্যায়ে সাব্বির হেসে মুরাদের দিকে তাকিয়ে বলল, ভাই, ফিমেল ভোটাররা তো আপনাকে দেখলে এমনি ভোট দিয়ে দেবে। আপনার কোনো ঘোষণা করতে হবে না, শুধু তাদের সামনে গিয়ে বলবেন, হাই, আই এম চৌধুরী মুজাহিদ মুরাদ, নাম তো সুনাহি হোগা। বাজে বকিস না। আমি সব মেয়েদের নিয়ে কি বলে পারবো নাকি? আমি চৌধুরী মুজাহিদ মুরাদ, আমি সবসময় এক নারীতে আসক্ত। সাব্বির সাথে সাথে চট করে তাকালো মুরাদের দিকে, তারপর বলল, এক নারীতে আসক্ত মানে? এই ঘটনা তো আমি জানি না ভাইয়া। মুরাদ সাথে সাথে বুঝলো ভুলে বলে ফেলেছে। এখন তো সাব্বির খোঁচাবে কোন মেয়ের প্রতি আসক্ত তা জানার জন্য। ওকে কিভাবে বলবে সে মেয়ে অন্য কেউ না, তোর নিজের ছোট বোন। তারপর সাব্বিরকে বলল, বাজে কথা বন্ধ কর। এখন যা যা করতে বলেছি করবে। মেয়েদের লেখাপড়া ইস্যু থেকে শুরু করে মেয়েদের সেফটি এবং এসব ব্যাপারে কি প্রতিশ্রুতি আমি দিতে পারি তা সুন্দর করে একটা পরিকল্পনা ডিজাইন করবে। তুই শিক্ষিত, তাই কাজটা তোকে দিয়েছি। আর আমার যে বন্ধুরা আসবে, এলাকার যত ধরনের সমস্যা আছে কি কি আমি সমাধান করব সেটা ওরা কাজ করবে। কাজগুলো আমি বাবার লোকদের দিয়েও করাতে পারতাম, কিন্তু তারা যে চোখ দিয়ে দেখবে আমি সে চোখ দিয়ে দেখতে চাই না। আমি সাধারণ মানুষের চোখ দিয়ে দেখতে চাই যে এলাকায় কি কি প্রয়োজন এবং কোনটা আমি করলে দ্রুত মানুষের আকর্ষণ ক্যাচ করতে পারবো। এভাবে আলোচনা করতে করতে কখন সময় পার হয়ে গেল 3 ঘন্টা সাব্বির জানে না। মুরাদ ঘড়ি দেখে বলল, তানহার পরীক্ষা শেষ, তাড়াতাড়ি গাড়ি পাঠা, নিয়ে যা সেলিম, তানহাকে বাসে দিয়ে আয়। সাব্বির অবাক হয়ে তাকালো মুরাদের দিকে। সাব্বিরের মনে নেই, কিন্তু মুরাদ ঠিকই মনে রেখেছে 3 ঘন্টা শেষ। এত ব্যস্ততার মধ্যেও তানহার পরীক্ষা শেষ, এটি মনে আছে মুরাদ ভাইয়ের। সাব্বির কৃতজ্ঞতা ভরে তাকালো মুরাদের দিকে, ভাবলো আসলে ভাই অনেক দায়িত্ববান একজন লোক। এমপি হলে এই এলাকার ভালো হবে, সবাই ভালো সেবা পাবে। বেচারা সাব্বির জানলই না এই সুযোগ শুধুমাত্র তানহার জন্যই বরাদ্দ করে রাখা আছে, অন্য কারোর জন্য না। কারণ তানহা তার স্ত্রী এবং তার শখের নারী, তাই তানহা যা পাবে অন্য কেউ সেই সুযোগ সুবিধা পাবে না। সেলিম সাথে সাথে গাড়ি নিয়ে বের হয়ে গেল। তানহা দরজায় দাঁড়িয়ে মাত্র ঘড়ি দেখবে এমন সময় সেলিম সামনে এসে বলল, ভাবি, গাড়িতে ওঠেন, ভাই গাড়ি পাঠিয়েছে। তানহা সেলিমের দিকে তাকিয়ে বলল, আপনাকে কতবার বলতে হবে আমাকে ভাবি বলবেন না আপনি? আমার নাম তানহা, তানহা আপু বলেই ডাকবেন। তবা তবা, কি বলেন? ভাবিকে আবার নাম ধরে ডাকবো? ভাই আমাকে আস্ত রাখবে? আপনি আমার ভাবি, সব সময় আমার ভাবি থাকবেন। এবার আপনি পছন্দ করেন আর না করেন, ভাইয়ের হুকুম, আমি এক চুল পরিমাণে এখান থেকে নড়তে পারবো না। কতজনকে এভাবে ভাবি বলে ডাকতে বলেছে আপনাদের মুজাহিদ ভাই? কতজনকে সারাদিন ভাবি বলে ডাকেন বলেন তো? টায়ার্ড হয়ে যান না এইভাবে ভাবি ভাবি বলে ডাকতে ডাকতে?
বলল তানহা। সি সি ভাবি, কি বলছেন? ভাই শুধু আপনাকে ভাবি বলে ডাকতে বলেছে, অন্য কাউকে না। কেন, আপনাদের আমেরিকারও তো একজন ভাবি আছে, ওনাকে কি বলে ডাকেন ম্যাডাম? জানতে চাইলো তানহা। সেলিম অবাক হয়ে তাকালো তানহার দিকে, তারপর মাথা চুলকে বলল, আমেরিকায় আবার কোন ভাবি? ভাইয়ের তো আমেরিকায় কোনো বউ নাই, আমার জানা মতে নাই। আপনি কি করে জানলেন আছে? কেন, রেগুলার তো আপনার ভাইকে ফোন দেয়, ফোন পেলেই তো আপনার ভাই 20-30 মিনিটের জন্য গায়েব হয়ে যায়। এত বছর আমেরিকা ছিল, নিশ্চয়ই সেখানেও 2-4 জন বিয়ে করেছে আপনার চরিত্রহীন ভাই। জি না ভাবি, ভাই বলেছে বউ তার যে কয়টা থাকুক, ভাবি শুধু আপনাকে বলে রাখতে। তানহার আগুন চোখে তাকালো সেলিমের দিকে। বেচারা সেলিম বুঝলো না, আগুন নিভাতে এসে আরো এক দফা আগুন জ্বালিয়ে দিয়ে গেল তানহা ও মুরাদের মাঝখানে।